আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনে আমি একটা কুকিং ব্লগ করার চেষ্টা করছি। সো ইটস মাই ফার্স্ট অ্যাটেম্প্ট। সো নেভার মাইন্ড অ্যান্ড এনজয় মাই ব্লগ। থ্যাংক ইউ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা কিছু রান্না করার চেষ্টা করছি। অনেক দিন ধরেই আমার খুব চিকেন বিরিয়ানি খেতে মন চাচ্ছিল, স্পেশালি বিরিয়ানি। সো আমার হাতের কাছে চিকেন ছিল, তাই আমি চিকেনই রান্না করেছি। প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করেছি। পেঁয়াজ বেরেস্তা করতে অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু আমার কাছে এটার থেকে অন্য কোনো ভালো পাত্র ছিল না। তারপর রান্না করছিলাম, ঠিক আছে, বাট বেরেস্তা বানানোর পরে বেরেস্তা অর্ধেক আলাদা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, আর বাকি বেরেস্তার উপরে আমার চিকেনটা রান্না হবে। আমি অনেক ক্লামজি ওয়েতে রান্না করেছি, সো নেভার মাইন্ড। সো এখন আমি চিকেনগুলো দিচ্ছি। এক হাতে মোবাইল রেখে আর এক হাতে রান্না করা, ইটস রিয়েলি টাফ। আর আমি এত প্রফেশনাল কুকও না, প্রফেশনাল ব্লগও করতে পারি না। সো দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট, টু বি অনেস্ট। চিকেনটা প্রথমে একটু কষিয়েছি, কষানোর পরে আমি পরবর্তী ধাপে যাব। 1 কাপ তরল দুধ দিয়েছি। তারপর হচ্ছে দই ফেটে দই দিয়েছি, আর রাঁধুনি বিরিয়ানি মশলা এটা। তো এই মশলাটা থাকার কারণে আমার জন্য সুবিধা হয়েছে। আমার মতো আনাড়ি অদক্ষ রাঁধুনির জন্য রাঁধুনি মশলাটাই হলো একমাত্র সেভিয়ার। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর মাংসটা কষার জন্য সময় দেব। এত বড় সসপ্যানে রান্না করার অভ্যাস আমার নেই, সো আমি নিজেও জানি না আমি আসলে কী রান্না করছিলাম। জাস্ট কোনো মতে একটা কিছু হলেই হতো, আই উড বি হ্যাপি। এটা আমার কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল কুকিং ছিল, যে আমি আসলেই বড় কোনো ডিশ রান্না করতে পারি কিনা। নর্মাল ডিশ তো প্রতিদিন রান্না করি। মাংসটা পুরোপুরি মোটামুটি কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে আসছে। ভালো করে কষাবো, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি কষিয়েছিলাম। ইন দ্য মেন টাইম আই ওয়াজ রিয়েলি হাংরি, সো বড়ই খাচ্ছিলাম আর গান শুনছিলাম। এই গানটা আমার অনেক ফেভারিট, যদিও সাউন্ডটা দিতে পারছি না আমার রেকর্ডের কারণে। সো মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। খুবই অল্প আঁচে রান্না করেছি, তাই আমার কাছে ভালো লেগেছে যে এরকম একটা হিউজ লেভেল একটা ডিশ রান্না করছি আমি।
I was little bit scared too. আমার মা বলেছে যে তুমি পারবে, বাট I was confused, কারণ আমি কখনোই এরকম অ্যাটেম্প্ট নিই নাই। ছুটির দিন ছিল, মোটামুটি ভালোই অবসর ছিলাম, অন্য কোনো কাজ করতেও মন চাচ্ছিল না। এখন যেটা করছি সেটা হচ্ছে চিকেন এবং পুরো মোটামুটি ঝোলটা গ্রেভি সহ আর কি আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এখানেই আমি পোলাওটা রান্না করব। আমি চেয়েছিলাম যে একটা পাত্রের মধ্যেই পুরো প্রক্রিয়াটা হোক, এই জন্য একটু কষ্টও করতে হয়েছে টু বি অনেস্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস ওয়ার্থ ইট। এটার ঝোলটা মোটামুটি তুলে ফেলে কিছু ঝোলের মধ্যে আমি পোলাওটা রান্না করেছি। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে সব, একদম পুরো সসপ্যান খালি করে ফেলেছি। আবার একটু তেল দিলাম। তেলের পরিমাণটা আমি আসলে খুব একটা যে ভালো বুঝি তা না, বাট আমি আমার আন্দাজেই দিয়েছি যে যতটুকু দরকার। তেলটা আমি একটু কমই ইউজ করতে পছন্দ করি, কিন্তু মাই মেসি কিচেন, সো পোলাওটা একটু ভাজবো, ভেজে তারপরে বাকি কাজ। পোলাও ভাজাটা কিন্তু মানে কম সহজ, মানে খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না। আর আমার মতো অদক্ষ রাঁধুনির জন্য তো এটা অনেক কঠিন। আমি নিজেও জানি না যে আসলে কতটুকু ভাজলে ঠিক হবে। তবে আমার মাকে দেখতাম এগুলো করতে, দেখে দেখে যতটুকু আমার জ্ঞান হয়েছে আমি সেই জ্ঞানটাই এখানে প্রয়োগ করেছি। আমি এটাও ভয় পাচ্ছিলাম যে পোলাওটা আবার লেগে যায় কিনা ভাজতে গিয়ে, আর পুড়ে গেলে কোনো রান্নাই ভালো লাগে না, সত্যি কথা। এরপরে যেটা করেছি, এই তো পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর কাঁচামরিচ দিলাম, 1 কাপ তরল দুধও দিয়েছি আমি। পোলাওটা এটা অনেক টেস্টি হয় তরল মানে মিল্ক দিলে আর কি। লিকুইড মিল্কটা অনেক বেশি টেস্টি হয়, মানে পোলাওটা অনেক বেশি সফট রাখে, এবং আমি এটা আগেও খেয়েছি, সো ইটস কোয়াইট টেস্টি। কাঁচামরিচটা দেওয়াতে একটা সুবিধা হয়েছে, পরবর্তীতে এই যে আমি মোটামুটি পোলাওটা হয়ে যাচ্ছে সেদ্ধ, কাঁচামরিচের একটা আলাদা একটা মানে ঘ্রাণ আছে, সেটা খুবই খুবই মানে ভালো লাগে। মাংসটা ঢেলে দিচ্ছি কারণ পোলাও প্রায় হয়ে গেছে। এরপরে ওই যে বেরেস্তা রেখেছিলাম সেটার সাথে আমি একটু চিনি মিশিয়ে এটাকে একটু গুঁড়ো করেছি, গুঁড়ো করে তারপরে দিয়েছি। সো হিয়ার ইট ইজ। আলহামদুলিল্লাহ, it really tasted delicious. Thank you.